তৃণমূল কংগ্রেসের আপনার প্রকল্পর লিস্ট যত বড়, আস্তে আস্তে তার থেকেও বড় হতে চলেছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। লিস্ট আরও বড় হতে চলেছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যে আপনার উন্নয়নে তারা যে এগুলো বলে কন্যাশ্রী, রূপশ্রী, আপনার সবুজশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী, নিজশ্রী, আলোশ্রী, খেলাশ্রী, সবুজ সাথী, সমব্যথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিশুসাথী, সমাজসাথী, গীতাঞ্জলি ইত্যাদি ইত্যাদি বেশ লিস্ট অনেকটাই বড়। তৃণমূল কংগ্রেসের যে আপনার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে আপনার লিস্ট হলো আপনার প্রকল্পের যে লিস্ট, রাজ্যের মানুষের জন্য, রাজ্যের জনগণের জন্য প্রকল্পের যে লিস্ট, সেই লিস্টটা বেশ দীর্ঘ আমরা জানি। কিন্তু আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, সাধারণ তাদের যে মেম্বার থেকে শুরু করে বিজেপিতে যাওয়ার লিস্টটাও কিন্তু আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। আমরা সেই জিনিসটা কিন্তু খেয়াল করছি। তাহলে প্রথমে আপনারা জানলেন যে মুকুল রায়, তিনিও কিন্তু এখন যেটা শুভেন্দু অধিকারী করছে, তিনিও কিন্তু সেই ওইভাবেই কিন্তু আস্তে আস্তে একটা পদ একটা করে পদে কিন্তু তিনি করছিলেন, একটা করে পদ ছাড়ছিলেন এবং আস্তে আস্তে বিজেপির দিকে ঝুঁকে পড়ছিলেন। তাহলে মনে হচ্ছে এবারে কি তাহলে মুকুল রায়ও কি বিজেপি, আপনার শুভেন্দু অধিকারীও কি বিজেপির দিকে? এই একটা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে, এই একটা বিষয় কিন্তু মানুষের মধ্যে কাজ করছে, আপনারা জানেন। তাহলে কি এবারে শুভেন্দু অধিকারীও বিজেপির দিকে যাচ্ছে, এমনটা কিন্তু মানুষ মনে করছে। আপনাদেরকে বলে রাখি, এই লিস্ট কিন্তু যত দীর্ঘ হচ্ছে তত কিন্তু রাজ্যের মানুষ চিন্তার মধ্যে পড়ছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ রাজ্যের মানুষ তারা চাইছিল যে রাজ্যে একটি ধর্মনিরপেক্ষ শক্তি, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যারা রাজ্যে ক্ষমতায় থাকুক। কিন্তু রাজ্যের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল রাজ্যে ক্ষমতায় থাকুক, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির দিকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঝুঁকে পড়ছে। আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। গত বিধানসভা ভোটের সময় সিপিএমের প্রায় ভোট ছিল 27 থেকে 30% কাছাকাছি। সেই ভোটের অংশটি কমে আপনার তৃণমূল কংগ্রেসের আমলে 2009-এর লোকসভা ভোটের সময় এটি কমে আপনার হলো কত পার্সেন্টেজ হলো, আপনার বলছি আপনার 5 থেকে 7% দিকে মানে এগোলো আর কি, 5 থেকে 7%। তাহলে আপনারা ভাবুন, তৃণমূল কংগ্রেসের আপনারা নাম শুনেছেন কিছুদিন আগে বামফ্রন্টের সম্ভবত রিঙ্কু সরকার নাকি, যিনি কিনা লোকসভাতে সিপিএমের হয়ে ফাইট করেছিল, রিঙ্কু সরকার আপনার কাউন্সিলর ছিল এবং সিপিএমের হয়ে লোকসভায় ফাইট করেছিল, সে বিজেপিতে চলে গেল। আরও আপনারা জানেন যে মাহফুজা খাতুন, সম্ভবত মুর্শিদাবাদের দিকে বাড়ি, মাহফুজা খাতুন সেও কিন্তু বিজেপিতে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসেরও লিস্ট অনেকটাই বড়। আমরা আপনাদেরকে নামগুলো বলি। যেমন তৃণমূল কংগ্রেসের আগেই বললাম, তৃণমূল কংগ্রেসের যেমন আপনার প্রকল্পের যে লিস্ট দীর্ঘ, সেই কিন্তু আস্তে আস্তে এদিকেরও তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার লিস্টও দীর্ঘ হচ্ছে। যেমন আপনার মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ছিলেন, শুভাংশু রায় তৃণমূল কংগ্রেসের ছেলে, সব্যসাচী দত্ত যিনি কিনা লেক টাউন ওই নিউ টাউনের ওদিকে তিনি মেয়র ছিলেন, বিধায়ক ছিলেন গুরুত্বপূর্ণ, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ মানে এমপি ছিলেন তৃণমূল কংগ্রেসের আমলে, আপনার বাবর আলী শেখ, অনুপম হাজরা, মনিরুল ইসলাম, শান্তনু ঠাকুর, লকেট চ্যাটার্জি, খগেন মুর্মু এবং আবারও কি প্রশ্নচিহ্ন যে আপনার মুকুল রায়ের হাত ধরে বা আপনার দেখলাম যে শুভেন্দু অধিকারী, যিনি নাকি 24 ঘন্টা নিউজে দেখছিলাম, শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন তিনি দেখা করতে চান আপনার মোহন ভাগবতের সঙ্গে। মোহন ভাগবতকে RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক, হিন্দুত্ববাদী একটি দল, যারা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের পক্ষে, যারা ভারতবর্ষের অনেক সময় সংবিধানকে অনেক জিনিস মানতে চায় না বা তাদের সমর্থক লোকজন সংবিধানকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি না মেনে ভারতবর্ষের যে হিন্দু মুসলিম সম্প্রীতি, এই সম্প্রীতিও তারা প্রতিনিয়ত নষ্ট করতে চায়। ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত তারা নির্যাতন করে, অত্যাচার করে এবং দলিতদেরকে তারা, আদিবাসীদেরকে বিভিন্নভাবে প্রেশন বা হ্যারাসমেন্ট করে, এমন একটা চিত্র কিন্তু আমরা ভারতবর্ষে দেখতে পাই। তো তার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক
মোহন ভাগবত, দেখুন লিখিতভাবে হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী, লিখিতভাবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলো অমিত শাহ, লিখিতভাবে আমাদের দেশের রাষ্ট্রপতি হলো রামনাথ কোবিন্দ। কিন্তু আপনাদেরকে বলে রাখি, রামনাথ কোবিন্দ, অমিত শাহ সহ যারা বিজেপিতে পুরো টিমে রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই প্রায় তারা কিন্তু মেনে চলেন যে মানে তৃণমূল কংগ্রেসের তারা প্রত্যেকেই মেনে চলেন যে আরএসএস তাদেরকে পরিচালনা করবে, আরএসএস দ্বারা কিন্তু পরিচালিত। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই বললেই চলে, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে আরএসএস দ্বারা তারা পরিচালিত। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে এই যে লিস্ট দীর্ঘ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের লিস্ট, মানে উন্নয়ন বলতে আপনার প্রকল্পের লিস্ট যত দীর্ঘ হয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে নেতা বিজেপিতে যাওয়ার লিস্টও কিন্তু বেশ বড় হয়েছে, এটা আমরা জানি। চিন্তার বিষয় হলো এটাই যে রাজ্যে 2021 বিধানসভায় তাহলে কি বিজেপি শাসনের দিকে, বিজেপি এনডিএ শাসনের দিকে কি এগিয়ে যাচ্ছে রাজ্য? এমন প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ঘোরাফেরা করছে। এই সময় আমরা করব কি, আমাদের করণীয় কি? সর্বপ্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা দেশের জনগণ বলতে চাই, আমার রাজ্যের বাঙালিরা বলতে চায় যে আপনি আসাদুদ্দিন ওয়াইসি এই হায়দ্রাবাদ থেকে কত কোটি টাকা বিজেপির থেকে নিয়ে বাংলায় আসছে, বা গুজরাট থেকে কোন রাজনৈতিক দল আরও কোথা থেকে টাকা নিয়ে বাংলায় আসছে, বা বাংলায় কারা সিপিএম কংগ্রেসরা কি করছে, বা মুসলিমরা কেন এই করছে ওই করছে, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কেন এরা মিছিল করছে মিটিং করছে ইত্যাদি, আপনার মনে যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে খুবই সহজ, আপনি আশা করছি এই উত্তরগুলো আপনি পাবেন। কিন্তু আপনার কাছে দেশের মানুষ, রাজ্যের মানুষ আপনাকে বলতে চায়, আপনাকে অনুরোধ করতে চায়, এইগুলো নিয়ে আপনি মাথা মারা বন্ধ করুন। আব্বাস সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি, আপনার আরও এই বামফ্রন্ট, কংগ্রেস, এইগুলো নিয়ে আপনি মাথা মারা বন্ধ করে, যেটা বর্তমান রাজ্যের মানুষের যেটা দাবি, তারা বলতে চাইছে যে আপনি আপনার দলের নেতা মন্ত্রীরা, আপনার দলের নেতাকর্মীরা কেন বিজেপিতে যাচ্ছে, কেন বিজেপিতে আটকাতে পারছেন না, এইটা নিয়ে আপনি ভাবুন। এবং আপনি যাদের উপরে ভরসা করে এতদিন ছিলেন তাদের উপরে ভরসা করুন, কিন্তু যারা আপনার সঙ্গে থেকে সুবিধা নিয়ে মন্ত্রী হয়ে, এমএলএ হয়ে, এমপি হয়ে, কাউন্সিলর হয়ে পদ পেয়ে যারা এই কাজ করছে, তাদেরকে আপনি আটকানোর জন্য চেষ্টা করুন। দ্বিতীয় কথা, কেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছে, এটা আপনাদের মনে প্রশ্ন, এটাই স্বাভাবিক। কেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছে? 1 মিনিট বলছি। শুভেন্দু অধিকারী কেন বিজেপিতে যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু আপনাদের মনে আছে, থাকারই কথা। শুভেন্দু অধিকারী বিজেপিতে কেন যাচ্ছে? মুকুল রায় কেন বিজেপিতে গেল? সবাই কি লোভে চলে যাচ্ছে? লকেট চট্টোপাধ্যায় কেন বিজেপিতে গেল? সবাই কি তাহলে লোভ করে বিজেপি করছে? এমনটা ভাবার কারণ নেই। বিজেপিতে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে, বা শুভেন্দু অধিকারী কেন বিজেপিতে যেতে, একটা প্রশ্ন চিহ্ন, এখনও কিন্তু তিনি যাননি, তিনি বিভিন্ন পদ ছেড়ে দিয়েছেন, তাকে অনেক পদ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আজকে তার যে সরকারি যে বডিগার্ডগুলো তাকে ছাড়িয়ে দেওয়া মানে তিনি ছেড়ে দিয়েছেন, এবং মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা করেছেন লিখিতভাবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী সেটাকে গ্রহণও করেছে। এরপরে প্রশ্ন উঠছে যে তিনি কি তাহলে এবার বিজেপিতে যাবেন? কারণ তিনি মোহন ভাগবত, যে বিজেপিকে পরিচালনা করে, যে আরএসএস দ্বারা বিজেপি পরিচালিত হয়, সেই মোহন ভাগবতের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন, এমনটা আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি। এই যে লিস্ট দীর্ঘ হচ্ছে, কেন হচ্ছে, এর কয়েকটা কারণ আমি আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা থেকে, আমরা ইনসাফ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে বলছি। এর কারণ দেখুন, প্রথম কারণ হলো লোভ। প্রথম কারণ কি? লোভ। তবে সবাই কিন্তু লোভের জন্য যাচ্ছে না, কারণ এরা কিন্তু কেউ ভিখারি নয়, এরা সবাই কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার হয়তো মালিক, হাজার হাজার কোটি টাকার কেউ মালিক। তাহলে এরা বিজেপিতে কেন যাচ্ছে? তাহলে এরা কেন একবার কংগ্রেস থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে ওখানে যায়, আপ থেকে বিজেপিতে যায়, তৃণমূল থেকে বিজেপিতে যায়, কংগ্রেস থেকে বিজেপিতে যায়? কেন এই লিস্ট দীর্ঘ কেন হচ্ছে? মানে এরা কি অর্থের লোভে করছে? না, অর্থের লোভে শুধু নয়, কয়েকটা কারণ। এরা আসলে এত দুর্নীতি করে রেখেছে, দুর্নীতি, কেউ কোনো নেতা মন্ত্রী এত দুর্নীতি করে রেখেছে, আপনাদেরকে বলি, সেই দুর্নীতির কারণে কিন্তু আপনার এই দুর্নীতিটা কিন্তু এদের কাছে একটা বড় ম্যাটার করছে। দুর্নীতির কারণে এদেরকে ইডি, দুর্নীতির কারণে এদেরকে কিন্তু ইডি থেকে বারবার, দুর্নীতির কারণে এদের কিন্তু ইডি থেকে বারবার কিন্তু আপনাকে করা হচ্ছে, দুর্নীতির জন্য বারবার কিন্তু এদেরকে যখনই একটা করে, মানে সে বলে না শ্বশুরবাড়িতে জামাই আসছে, এরকম আর কি, দুর্নীতির জন্য যখনই এদেরকে একটা করে লেটার পাঠানো হচ্ছে বা সাক্ষাৎ করা, দেখা করার কথা বলা হচ্ছে, দেখুন মানুষ চায় জেলখানায় থাকবো 10 বছর, 5 বছর, 2 বছর, জেলখানায় থেকে জীবনটা কেন নষ্ট করব? আপনারা জানেন ইতিপূর্বে মদন মিত্র, তিনি জেল খেটেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েননি। তাপস পাল জেল খেটেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েনি। এই নয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, এই যে দীর্ঘ লিস্ট, কুণাল ঘোষ,
আপনার সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, কুণাল ঘোষ সহ আরও যারা জেল খেটেছে, মদন মিত্র, এদের যে এদের সবার পক্ষে যে তৃণমূল কংগ্রেস গিয়ে আইনজীবী দিয়ে, অর্থ দিয়ে, পারিবারিকভাবে তাদের পাশে থেকেছে, এমনটাও কিন্তু ভাববার বিষয় নেই। এমনটাও কিন্তু নয় যে এদের সবার পাশে তৃণমূল কংগ্রেস থেকেছে, এমনটাও নয়। আমরা জানি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূল কংগ্রেস ছিল। মদন মিত্র এদিক প্রথম দিকে মদন মিত্রর সঙ্গে থাকলেও কুণাল ঘোষের সঙ্গে প্রথম থেকেই প্রায় ছিল না। আপনার তাপস পালের সঙ্গেও প্রায় প্রথম দিকে একটু থাকলেও পরের দিকে ছিল না। তাপস পাল এখন মারা গিয়েছে। মদন মিত্রেরও অবস্থা খুব ভালো না, তার দাপট চাপট সব এখন নষ্ট হয়ে গেছে। তাকে আর মানে মানুষ এখন তাকে ওই আপনার কি বলে, মদন মিত্রকে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাদের ছেলেমেয়েরা, ভাই বোনেরা, তারা তাকে একটা ওই কমেডিয়ান টাইপের মানে নেতা হিসেবে মেনে নিয়েছে। মদনদা কিছু একটা বলবে, কিছু একটা ভুল বলবে, যেমনটা অনুব্রত দাকে নিয়ে, অনুব্রত মণ্ডলকে নিয়ে অনেকে করে, সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, তারা এখন যে নেতা নেত্রীরা আছে, যারা কিনা সারদা, নারদা, রোজ ভ্যালি, আরও এই যে গরিবের যে টাকা খেয়ে, অর্থ খেয়ে অনেকে যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে, আর এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে বিজেপি থেকে মানে বারবার যে ইডি বা কেন্দ্রীয় যে সংস্থাগুলো রয়েছে যারা তদন্ত করে, এই তদন্তকারী সংস্থা কি করছে, কেন্দ্রের যারা শাসক দল তাদের মাধ্যম থেকে একটা ধরুন চিঠি আসলো, সেখান থেকে মনে করছে কি জেলে থাকবো, কারাগারে থাকবো, যতই জেলে স্পেশাল হোক না কেন। দেখুন, জেল কারোর জন্য স্পেশাল নয়। এরপরেও যদি কেউ সোর্স খাঁটিয়ে স্পেশাল করতে চায়, তারপরেও কিন্তু জেল থেকে সে নিশ্চয়ই আপনার বাড়িতে থাকলে সে যেভাবে কাজ করতে পারবে, মানুষের সঙ্গে, অনুগামীদের সঙ্গে, পরিবারের সঙ্গে যেভাবে সময় কাটাতে পারবে, জেলে থাকলে সেভাবে হবে না। তবে এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি, শুভেন্দু অধিকারী, সে কিন্তু তার পরিবার বলতে কিন্তু তার বাবা, ভাই, বৌদি বা ইত্যাদি ইত্যাদি, মা, সে কিন্তু এখনও বিয়ে শাদী করেনি। সে একটা পলিটিশিয়ান এবং রাজনীতি করার কারণে দীর্ঘ, তার এটা ব্যক্তিগত ম্যাটার, কোনো ব্যাপার নয়। যাই হোক, তো তারা ভাবছে কি জেলে থাকবো না, ক্ষমতায় যাবো। আরে মুকুল রায় কী করলো? মুকুল রায় সারদা, নারদা এবং রোজ ভ্যালি বিভিন্নভাবে তিনি জড়িয়েছিলেন, মানে আমরা যেটা দেখতে পেয়েছি নিউজের মাধ্যমে বা বিভিন্নভাবে, এটা আমরা যেটা দেখতে পেয়েছি। এবং মুকুল রায়কে অমিত শাহ বলল ভাগ মুকুল ভাগ, জানেন তো আপনারা, ভাগ মুকুল ভাগ, বাবুল সুপ্রিয় সব ছিল, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, বিশাল মিটিং করে। আবার মুকুলকে তারা বললো আয় মুকুল আয় বলে মুকুলকে আবার নিয়ে নিল। মানে বুঝতে পারছেন, মানে বিজেপি হলো কেমন একটা রাজনৈতিক দল ভারতবর্ষে হয়েছে, আপনাদেরকে বলি, মানে সাবান সার্ফ ডিটারজেন্ট পাউডারের মতো। মানে যতই তুমি দুর্নীতি করো, যতই তুমি ধর্ষণ করো, যতই তুমি সাম্প্রদায়িকতা করো, যতই তুমি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাও, যতই তুমি অন্যায় করো কেন, যদি তুমি বিজেপিতে ঢোকো, তাহলে তোমার বিজেপিতে সাবান টাবান মাখিয়ে তোমাকে একদম ফ্রেশ করে নেওয়া হবে। বুঝতে পারছেন? আর ডিটেলসে যাচ্ছি না, আপনারা জানেন সাবান মাখার গল্প। সাবান মাখলে তোমাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নেওয়া হবে, সার্ফ দিয়ে তোমাকে ধুয়ে নেওয়া হবে, গঙ্গার জলে তোমাকে স্নান করিয়ে নেওয়ার মতো আর কি আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম কারণ আমি বললাম কি, একটা কারণ হলো বিজেপিতে, অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যাওয়া, প্রথম কারণ হলো লোভ। দ্বিতীয় কারণ হলো এরা এত দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, যদি এরা যে রাজনৈতিক দলেই থেকে সে দুর্নীতি করেছে, যদি সেই রাজনৈতিক দলে থেকে দুর্নীতি করেই সেই রাজনৈতিক দলের থেকে আবার বিজেপির বিরুদ্ধে বলে যে নরেন্দ্র মোদী আপনার গুজরাটের তার যে দাঙ্গা হয়েছিল সেই রক্তের দাগ লেগে আছে হাতে, যেটা মুকুল রায় বলেছিল, আপনারা জানেন, যার হাতে রক্তের দাগ লেগে আছে। আপনারা মুকুল রায়ের বক্তব্যটা হয়তো শুনেছেন, আমি আপনাদেরকে শোনাতাম, যদিও সময় নষ্ট করবো না বলে শোনাচ্ছি না, আপনারা শুনেছেন অনেকে। যে হাতটা মুকুল রায় ভাই বলেছিল না, যে হাতটা গুজরাটের রক্তে দাঙ্গার রক্তে লাল হয়ে আছে, যে লোকটা একটা খুনি, যে লোকটা একটা এই করে এতগুলো তকমা দেওয়া, সেই মানুষটা হঠাৎ করে বলল মোদিজি জয় হো, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত, এইসব করে যে ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ করে ব্যাস ধুয়ে এখন পরিষ্কার। মুকুল রায় একদম গঙ্গায় স্নান টান করে পাক পবিত্র, একদম নিট অ্যান্ড ক্লিন, সাবান টাবান মেখে একদম পরিষ্কার হয়ে গেছে মুকুল রায়। লিস্ট দীর্ঘ হতে থাকলো। সব্যসাচী দত্ত, অর্জুন সিংয়ের বিজেপিতে যাওয়ার কারণ আপনারা জানেন, কারণ তার সঙ্গে একটা দলের সেট লোকসভায় টিকিট না পাওয়ার কারণে দীনেশ ত্রিবেদীকে সেখানে টিকিট দেওয়ার কারণে, দীনেশ ত্রিবেদী তো সেখানে জেতা প্রার্থী, মানে তাকে জেতা ক্যান্ডিডেট, তাকে প্রার্থী না দিয়ে অর্জুন সিংকে দিতে হবে, না দেওয়ার কারণে সেও বিজেপিতে চলে গেল। এই করে লিস্ট দীর্ঘ হচ্ছে। কিন্তু শুধুমাত্র যে মুসলিম বিদ্বেষীর কারণে, সংখ্যালঘু বিদ্বেষীর কারণে বা লোভে বিজেপিতে যাচ্ছে এমনটা ভাবার কথা নয়। আবার অনেকে বিজেপিতে যাচ্ছে, এর একটা বড় কারণ আপনাদেরকে বলে রাখি, ভাইপো এবং পিকে, এর জন্য কিন্তু অনেক মানুষ, অনেক নেতা নেত্রীরা বিজেপিতে পা বাড়িয়ে রয়েছে, একটা পা তো বাড়িয়ে রেখেছে। ম্যাক্সিমাম নেতা নেত্রীরা বিজেপিতে একটা পা, তৃণমূল কংগ্রেসে একটা পা, ম্যাক্সিমাম নেতা নেত্রীরা কংগ্রেসে একটা পা, বিজেপিতে একটা পা, ম্যাক্সিমাম নেতা নেত্রীরা আপে একটা পা, আপনার কি বলে বিজেপিতে একটা পা।
আপনি ভাবতে পারবেন না যাদেরকে এরা বলে না, এই আসাদুদ্দিন ওয়েসি, আকবরউদ্দিন ওয়েসি, আরও ইমতিয়াজ জলিল, মানে যেই যে আপনার সিপিএমের মোহাম্মদ সেলিম, কংগ্রেসের আব্দুল সত্তার, আব্দুল মান্নান, এক কথায় আমি আপনাদেরকে পরিষ্কারই বলছি, সাম্প্রদায়িকতার কোনো বিষয় নয়, খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা, আর খোলামেলা কথাই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে শুধু কি সংখ্যালঘুরা কি মানে দায়িত্ব নিয়ে বসে আছে যে তারা বিজেপিকে আটকাবে? আর যদিও তারা দায়িত্ব নেয়, তারা কি পারবে? সংখ্যালঘুরা ভারতবর্ষের বুকে থাকে কত শতাংশ জানেন? 15 থেকে 17% বা খুব বেশি যদি ধরি 20%। তাহলে এই 17 থেকে 20% মানুষ চাইলে কি একটা মানে বিজেপিকে আটকাতে পারবে? আটকাতে গেলে সংখ্যাগুরুদের একটা ভূমিকা পালন করতে হবে, আর সংখ্যাগুরুদের লিস্ট অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। সংখ্যাগুরুদের বিজেপিতে যাওয়ার লিস্ট অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। পদ না পেলেই বিজেপিতে চলে যাচ্ছে, একটু অপমানিত বোধ করলেই বিজেপিতে চলে যাচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যখনই তাদেরকে ইডি বা তাদের ওই কী বলে সিআইডি ফিআইডি যখন আপনার তাদের কাছে আসছে বা ডেকে পাঠাচ্ছে, বিজেপিতে চলে যাচ্ছে। তাহলে দায়িত্বটা শুধুমাত্র আব্দুল সত্তার, আব্দুল মান্নান, আব্দুল হালিম, আপনার মোহাম্মদ সেলিম, ইমতিয়াজ আহমেদ বা আপনার আরও যারা কি বলে আসাদুদ্দিন ওয়েসি, আকবরউদ্দিন ওয়েসি, শুধুমাত্র কি এরা নিয়ে বসে আছে? আপনি বলুন, বিজেপির পুরো ভারতবর্ষে ভোট হলো 38%, 38 থেকে 40%। তাহলে 60% ভোটটা কি হচ্ছে? 60% ভোটটা ভাগ হচ্ছে কাদের মধ্যে ভাগ হচ্ছে? যারা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে, যারা ধর্মনিরপেক্ষ দল বলে নিজেদেরকে দাবি করে। কেন এমনটা বললাম মুখোশ পরে আছে দাবি করে? কারণ যদি সত্যি সত্যি আপনি ধর্মনিরপেক্ষ হন, আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আমার দেশে, আমার ভারতবর্ষে, আমার বাংলাতে, তাদের বিরুদ্ধে কেন জোট করা হচ্ছে না? এই প্রশ্নের উত্তরটা আপনাদের থেকে আমরা চাই। এই প্রশ্নের উত্তরটা বাংলার জনগণ আপনাদের থেকে জানতে চান, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলে দাবি করেন। এই প্রশ্নের উত্তরটা আপনাদের থেকে চাই যারা নিজেদেরকে সাম্প্রদায়িক রাজনৈতিক দল, মানে সাম্প্রদায়িক বলেন না, ধর্মনিরপেক্ষ সেকুলার বলে দাবি করেন। যদি আপনারা সেকুলার হন, যদি আপনারা ধর্মনিরপেক্ষ হন, যদি আপনারা দেশে শান্তি চান, যদি আপনারা ভারতবর্ষের বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আপনার নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে যদি বাঁচাতে চান, যদি আপনারা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে চান, তাহলে কেন শুধুমাত্র একটা সম্প্রদায়ের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তারা পারলে তারা বিজেপিকে আনছে, আবার বলবে তোমরা পারো বিজেপিকে আটকাতে? এটা কিভাবে হয়? এটা তো সম্ভব নয়। আপনি ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষে খাবেন, ভারতবর্ষের জীবনযাপন করবেন, ভারতবর্ষে সব আপনার, ভারতবর্ষ থেকে পাকিস্তানের গুণগান করছেন, ভারতবর্ষ থেকে বাংলাদেশ নিয়ে আপনার বুক ফেটে যাচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা বিপদে আছে, বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মেরে কেটে খেয়ে নিচ্ছে। আর ভারতবর্ষে আছেন, ভারতবর্ষের ধরুন আপনি আপনার পরিবারে দিনে দুমুঠো খেতে মানে মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকতে পারছে এমনটা অর্থ তাদেরকে দিতে পারছেন, ধরে নিন খেয়ে পরে বেঁচে থাকতে পারছে এমন অর্থ দিতে পারছেন বা এমনটা। তারপরে তো আপনি আপনার প্রতিবেশীকে দেবেন, আপনার এলাকার মানুষকে বাইরে দেবেন নাকি? হ্যাঁ কি না বলুন আপনারা, হ্যাঁ কি না আপনি কমেন্ট করুন, দেবেন তো? তাহলে ঠিক তেমনই আপনি আপনার ভারতবর্ষের আজকে সংবিধানকে জ্বালিয়ে দেয় এক শ্রেণীর মানুষ, যারা কট্টরপন্থী হিন্দুত্ববাদকে সমর্থন করছে এবং যারা জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে সমর্থন করছে। ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিকে নষ্ট করে দিতে চায়, ভারতবর্ষের হিন্দু মুসলিম সম্প্রীতিকে নষ্ট করে দিতে চায়, ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়, ভারতবর্ষের জিডিপি আজকে নিম্নগামী, ভারতবর্ষের মানুষের মধ্যে আজকে কতটা দুরবস্থার মধ্যে পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র আপনারা বলছেন বিজেপি কিছু বললেই বিজেপি চলে আসবে, বিজেপি আর বাকিটা কোথায় আছে? আপনার ঘরেই তো বিজেপি ঢুকে গিয়েছে, আপনার ঘরেই বিজেপি ঢুকে গিয়েছে। কাল আপনার ভাই, আপনার ভাইপো, আপনার বোন, আপনার বোনপো, আপনার ভাই, আপনার ভাগনা, আপনার বোন, আপনার ভাগ্নি যাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? বা কালকে আপনি সব কিছু খুলে টুলে দিয়ে সব বলে টলে দিয়ে একবার জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি বিজেপি জিন্দাবাদ বলবেন না এমন কোনো গ্যারান্টি কি আছে? নেই। তাহলে কেন শুধুমাত্র শুধু মানে মুখোশের আড়ালে আছেন? মুখোশটা খুলে বেরিয়ে পড়ুন। আপনাদের পরিকল্পনা কি দেশের মানুষ, রাজ্যের মানুষ জানতে চায়। লিস্ট একটার পর একটা বড় হচ্ছে, কেন আপনারা বুঝতে পারছেন না? আজকে বলে এ বিজেপির দালাল, ও অমুকের দালাল, ও তমুকের দালাল। আরে কেউ কারোর দালাল নয়। দালাল কারা দেখুন, আপনি দলের লিস্ট দেখুন। যেমন আমাদের রাজ্যের শাসক দলের উন্নয়ন বা প্রকল্পের যে লিস্ট, দীর্ঘ অনেক বড় লিস্ট, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী,
আপনার পথশ্রী, আপনার গীতাঞ্জলি, এরকম প্রকল্প মানে ধরুন প্রচুর প্রকল্প করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার লিস্ট, সিপিএম বামফ্রন্ট থেকে ভোট কাটিং করে বা কিছু নেতা বিজেপিতে যাওয়ার লিস্ট, কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার লিস্ট, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দাবি করেন, সেকুলার দাবি করেন আর কি, আপনাদেরকে বলছি আপনাদের লিস্ট তো এদিকেও বেড়ে চলেছে এদিকেও বেড়েছে। এটা কিভাবে হয়? আমি ভালো কাজ করব আবার অন্যায়ও করব, এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। আমি ভালো কাজ করবো মানে আমি একজনকে মার্ডার করব বা একজনকে খুন করব, একজনকে কাতাল করব, আবার একজনকে বাঁচাবো, একজনের প্রাণ বাঁচাবো, একটাকে মারবো একটাকে বাঁচাবো। এইটা কি একটা শিক্ষিত সমাজে, শিক্ষিত পরিবেশে কি এমনটা কি মেনে নেওয়াটা কি সম্ভব? আপনারা বিচার করুন। তা আমি যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী এখনও কিন্তু তিনি মন্ত্রিত্ব ছাড়লেও তিনি এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছেন। শুভেন্দু অধিকারী আগামী দিনে কোন কোন পথ অবলম্বন করতে পারে আপনাদেরকে বলে রাখি। প্রথম কথা হলো, হঠাৎ করে দেখছি মুকুল রায়ের মতন তার একটু পুজো পার্বণের প্রতি একটু ঝোঁক বেড়ে গেছে ইদানিং। মুকুল রায় দেখুন, হিন্দু সম্প্রদায়ের মানুষ পুজো করবে এটাই স্বাভাবিক, মুসলমানরা নামাজ পড়বে মসজিদে গিয়ে এটাই স্বাভাবিক, হযরত মোহাম্মদকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, শিখ ভাইরা তারা তাদের ধর্ম করবে এটা স্বাভাবিক ব্যাপার। শিখ হয়ে তো আর নামাজ পড়বে না, আর হিন্দু হয়ে তো আর নামাজ পড়বে না, বা মুসলমান হয়ে পুজো করবে, এটা তো ভণ্ডামি, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা হলো 100% ভণ্ডামি। তাহলে মুকুল রায় পুজো করবে এটা স্বাভাবিক, যেমন শুভেন্দু অধিকারী একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে তিনিও পুজো করবে এটা স্বাভাবিক। হঠাৎ করে যেন একটু বেশি দেখছিলাম, গেরুয়া পোশাক পরছে, রামকৃষ্ণ মিশনে আসা যাওয়া বা বেলুর মঠের সঙ্গে সম্পর্ক রাখা বা ইত্যাদি ইত্যাদি, বেশ একটা মানে মুকুল রায় যেভাবে বিজেপিতে গিয়েছিল ঠিক সেইভাবে একটা যেন বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম। বিষয়টা যেটা হলো, তাহলে শুভেন্দু অধিকারী কি করতে পারে, কোন দিকে যেতে পারে? শুভেন্দু অধিকারী যেটা করতে পারে, হয় উনি চেয়েছেন যে আপনার দেখুন ওনার শখ জেগেছে হয়তো এখন মুখ্যমন্ত্রী হবেন, হয়তো হতে পারে, না হওয়ার কিছু নেই, মুখ্যমন্ত্রী হবেন, হতেই পারেন, সেটা ওনার গণতান্ত্রিক দেশে শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী হতে পারে, মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী আছে, আবার আসাদুদ্দিন ওইসিও প্রধানমন্ত্রী হতে পারে, এটাও কিন্তু না হওয়ার কিছু নেই, গণতান্ত্রিক দেশ। না আপনি যদি পারেন সেও কিন্তু পারে, আব্বাস সিদ্দিকী আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারে, হতে তো পারে নাকি? যদি ক্লাস 8 ফেল বা ক্লাস 10 ফেল করে ভারতবর্ষের একজন শিক্ষামন্ত্রী হতে পারে, স্মৃতি ইরানি আপনারা জানেন, পরবর্তীতে তিনি কি এইচএস আরও এইচএস দিয়ে পরবর্তীতে তিনি বিএটি এমএ করে কি নকল সার্টিফিকেট দিয়ে এটা নিয়ে কি একটা কেরিকাচাল হয়েছিল, যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না, এটা দেখছিলাম, এখন সঠিকটা আমরা জানি না। তো হতে পারে আসাদুদ্দিন ওইসিও কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে, না হওয়ার কিছু আছে কি? না হওয়ার কিচ্ছু নেই, হতেই পারে। আবার বলা যায় না রাহুল গান্ধী কোনোদিন ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে যেতে পারে, প্রধানমন্ত্রী তো কোনোদিন হতে পারবে বলে মনে হয় না, রাষ্ট্রপতি হয়ে যেতে পারে। এটা ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী প্রজেক্ট হয়ে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু কোন দিকে যেতে চাইছেন তিনি সেটা আপনাদের সামনে আলোচনা করছি। শুভেন্দু অধিকারী কোন দিকে যেতে চাইছেন? তিনি কিছুদিন আজকেই দেখলাম নিউজে, 24 ঘন্টা নিউজে, তিনি আপনার মোহন ভাগবত আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক, যাদের শত্রু কিনা প্রধান শত্রু হলো কমিউনিস্ট বামপন্থীরা, দ্বিতীয় শত্রু হলো মুসলিমরা, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক আপনার ওই মোহন ভাগবতের সঙ্গে তিনি দেখা করতে চাইছেন। এর লক্ষণ কি? তিনি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বিজেপির থেকে প্রজেক্ট হতে চাইছেন, হয়তো হতেও পারে, না হওয়ার কিছু নেই। বা দ্বিতীয়ত কি হতে পারে, তার সঙ্গে একটা গোপন বোঝাপড়া করতে চাইছে। গোপন বোঝাপড়াটা কেমন? শুভেন্দু অধিকারী হয় তিনি ডাইরেক্ট বিজেপিতে যাবেন ডিসেম্বর মাসে, 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে, হয় তিনি বিজেপিতে যেতে পারেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করতে পারেন, এর সম্ভাবনা প্রবল। তৃতীয় নম্বর, তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করে তৃণমূলকে হাইজ্যাক করবে। ধরুন তিনি 20টা বিধায়ক বের করে নিলেন, বা 25টা বা 10টা বা 5টা বিধায়ক তিনি বের করে নিলেন। তিনি কি করতে পারেন? তৃণমূল কংগ্রেসকে হাইজ্যাক করে, দেখুন পরিস্থিতি মানুষ বুঝতেই পারছে, এমনটা নয় যে আমাদের 292 বা 94টা সিটে প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেস যে 294টা পাবে, এমনটা একেবারেই নয়। বরঞ্চ বিজেপির একটা প্রবল হাওয়া, প্রবল আশঙ্কা আমরা বাংলায় দেখতে পাচ্ছি ভোট কাটাকুটির চক্রে। সিপিএম ভোট কাটবে, কংগ্রেস ভোট কাটবে, তৃণমূল ভোটে দাঁড়াবে, মিম দাঁড়াবে, ও দাঁড়াবে, এরম করে হাতি ঘোড়া ছাগল কম্পিউটার ল্যাপটপ দাঁড়িয়ে ভোট সর্বনাশ করে দেবে। মানে ধর্মনিরপেক্ষ ভোটটা ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত হয়ে, এবং এই সিপিএম কংগ্রেস নামক যারা মুখোশধারী কিছু রাজনৈতিক দল
আছে, এরা ভোটে দাঁড়িয়ে বিভক্ত করে শেষ করে দেবে, দিয়ে বিজেপির আসার চান্স প্রবল পশ্চিমবাংলায়, অস্বীকার আপনি করতে পারেন না। হিসাব বলছে, অঙ্ক যদি আপনি জানেন 2 এ 2 4 হয়, আর 2 আর 1 3 হয়, আর 5 আর 1 6 হয়, এটাই স্বাভাবিক। আমরা যে অঙ্ক পশ্চিমবাংলায় দেখছি, ইতিপূর্বে অন্যান্য রাজ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, বিহার ইলেকশন হয়ে গেল, বিহার ইলেকশনে আমরা যেটা দেখতে পেয়েছি, ভোট কাটাকুটির চক্রেই কিন্তু বিজেপি বেরিয়ে গিয়েছে। কেমন? কংগ্রেস ভোটে দাঁড়িয়েছিল 70টা আসনে, যার মধ্যে তারা হেরেছে 51টা আসনে, যার মধ্যে তারা জিতেছে 51টা আসনে, তার মধ্যে জিতেছে আপনার কটা 29টা আসন না কটা 19টা জিতেছে, আর 19টা জিতেছে সম্ভবত, 51টা হেরেছে। তাহলে কারা ভোট কেটে কাকে জেতালো এটা আপনাকে ভাবতে হবে। যদি ওই 70টা আসনে কংগ্রেস আর ওই লালুর ছেলে না লড়াই করে, সেখানে যদি মিম টিম আরও যেসব রাজনৈতিক দল, ছোট ছোট আঞ্চলিক দল ছিল, তাদেরকে সঙ্গে নিত, তাহলে ভোট কাটাকুটির অঙ্কে বিজেপিকে পরাস্ত করে তারা ক্ষমতায় থাকতে পারত। কিন্তু এমনটা করেনি, কারণ তুমি ভোটার হয়ে থাকো, তুমি শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে থাকো, তোমাকে অধিকার দেবো না। তুমি ভোট ব্যাংক হয়ে থাকো, তুমি চাকরির জন্য দাবি করতে পারবে না। তুমি ভোট ব্যাংক হয়ে থাকো, তোমাকে রাজনৈতিক শক্তি দেওয়া হবে না। তুমি ভোট ব্যাংক হয়ে থাকো, কিন্তু তোমার সম্প্রদায়ের মধ্যে থেকে এমএলএ এমপিকে বাড়ানো যাবে না, কারণ তারা পার্লামেন্টে গিয়ে তোমার সমাজকে নিয়ে চেঁচাবে। যারা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত জাতি, সেই জাতিকে নিয়ে চেঁচাবে। তাই তুমি ভোট ব্যাংক হয়ে থাকো, তোমাকে বেশি করা যাবে না। যাই হোক, ওগুলো পড়ে। তাহলে আমার বাংলায়ও কিন্তু বিজেপির আসার রাস্তা কিন্তু তীব্র, মানে আমাদের যেটা মনে হচ্ছে, আমরা গ্রাম অঞ্চলে, শহরাঞ্চলে মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পারছি বাংলায় বিজেপির ক্ষমতার আসার প্রবণতা কিন্তু তীব্র হচ্ছে, যতক্ষণ না মুখোশধারী রাজনৈতিক দলগুলো, ধর্মনিরপেক্ষ দাবি করা রাজনৈতিক দলগুলো, ছোট ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলো 1:1 না লড়াই করছে বিজেপির সঙ্গে, 1:1 না লড়াই করছে, বিজেপি আসার সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন না। এর বাইরে আবারও বলছি আপনাদেরকে, তাহলে শুভেন্দু অধিকারী কি করবে? দুটো আপনার শুভেন্দু অধিকারী রাজনৈতিক নতুন দল করে তিনি 10-20টা এমএলএ বের করে তিনি মুখ্যমন্ত্রী পদের দাবি করবে বা উপমুখ্যমন্ত্রী হতে চাইবেন। না হলে কি করবেন, তিনি হয়তো বিজেপি বা এনডিএর সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি আন্ডারস্ট্যান্ডিং করে এখন থেকেই একটা নতুন রাজনৈতিক দল গড়ে তিনি ভোট কেটে তৃণমূল কংগ্রেসের সর্বনাশ করে বিজেপির পথকে প্রশস্ত করতে পারে, বিজেপির আসার রাস্তাকে সহজ করতে পারে। এমনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা বলছি না যে এমন করবে, কিন্তু করতে পারে। জিজ্ঞাসা চিহ্ন মানুষের মনে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। শুভেন্দু অধিকারী আরেকটা লাস্ট, আমরা 3 নম্বর বললাম। 1 নম্বর হলো বিজেপিতে খুব তাড়াতাড়ি যেতে পারে, 2য় নম্বর হলো নতুন রাজনৈতিক দল তৈরি করতে পারে, 3য় নম্বর হলো নতুন রাজনৈতিক দলকে তৃণমূলকে হাইজ্যাক করতে পারে। তৃণমূলকে বলবে আমাকে হয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, বা আমাকে উপমুখ্যমন্ত্রী দাও, বা অমুক মন্ত্রী দাও, অভিষেককে বসিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। চতুর্থ, তিনি যেটা করতে পারেন, নিজের রাজনৈতিক দল নিয়ে, নিজে যে রাজনৈতিক দল তৈরি করবেন, সেই রাজনৈতিক দল নিয়ে কিন্তু তিনি বিজেপিকে সমর্থন দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী প্রজেক্ট তাকে করা হতে পারে, এমনটাও কিন্তু প্রবল। আর যদি তিনি বিজেপিতে যান, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দাবিদার এতদিন যারা ছিলেন, দিলীপ ঘোষ আরও যারা ছিলেন, বা সৌরভ গাঙ্গুলির নাম ভাসছিল, আপনার ওই কি বলে আপনার দক্ষিণেশ্বরের পাশে যেটা বেলুর মঠের যিনি নাকি মহারাজজি হেড, তার নামও ভাসছে। এইভাবে অনেক নাম কিন্তু আমরা ভাসছে। শুভেন্দু অধিকারীর নামও একটা আবার নতুন করে যোগ হতে চলেছে, যদি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান, বা যদি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দলকে বিজেপিকে সমর্থন দেন। তবে আমরা দেখতে পাচ্ছি, কথা বলেছি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে, সমর্থকদের সঙ্গে, ভোটারদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, তাদের অনেকের মন্তব্য যে হ্যাঁ, শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্যায় করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে। যদিও আমরা তেমন কোনো অন্যায় বা অপমান দেখতে পাচ্ছি না, কারণ তিনি যথেষ্ট, তার বাবা, তার ভাই, তার 2টো ভাই বা 3টে ভাই, তিনি নিজে প্রচুর, তাদের বাড়ির মধ্যেই অনেকগুলো এমএলএ, এমপি, মন্ত্রী, পরিবহন মন্ত্রী, অন্যান্য অনেক পদ, মেদিনীপুরটা প্রায় তাদের উপরেই ছেড়ে রাখা আছে। যদিও তাদের সংগঠন অনেক স্ট্রং, এবং নন্দীগ্রাম আন্দোলনের সময় এই শুভেন্দু অধিকারীর লড়াই যথেষ্ট প্রাসঙ্গিক এবং যথেষ্ট শক্তিশালী লড়াই তিনি লড়েছিলেন। আজকে মমতা ব্যানার্জি হতে পারতেন না যদি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন নেতা আজকে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে জমিয়তুল উলামা হিন্দের সাপোর্ট দিয়ে না দাঁড়াতেন। আজকে মমতা ব্যানার্জি হতে পারতেন না যদি শুভেন্দু অধিকারীর মতো নেতা ওই আপনার সিপিএমের ওই গড় থেকে ওই
জায়গা থেকে যদি উঠে এসে সেনা নেতৃত্ব দিত এবং সঙ্গে না থাকতো, আজকে আপনার আসাদুদ্দিন ওয়েসির মতো মানে আজকে আপনার মমতা ব্যানার্জি হতে পারতেন না। আমরা দেখেছিলাম আসাদুদ্দিন ওয়েসি, তিনিও কিন্তু সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রামের সময় তিনিও কিন্তু মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছিলেন। আজকে মমতা ব্যানার্জির হওয়ার পেছনে রাজ্যের মানুষ এবং দেশের অন্যান্য প্রচুর সংখ্যালঘু সংগঠন, প্রচুর অন্যান্য সংগঠন, আদিবাসী সংগঠন, দলিত সংগঠন এবং সাধারণ মানুষের একটা প্রচুর বড় হাত রয়েছে। যদিও তিনি লড়াই করেই উঠেছেন, প্রথম দিকটা কিন্তু তিনি যেভাবে বিজেপির সঙ্গে তার একটা আঁতাত বা বিজেপির সঙ্গে একটা সুসম্পর্ক রেখে তিনি বলতেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, বিজেপি বিকল্প, বিজেপি এই 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 ব্যাপারগুলো ছিল। ইদানিংকালে বিজেপির সঙ্গে তিনি রাজ্যে ক্ষমতায় আসার পর 2011 পর থেকে 11 পর থেকে বা 2009 পর থেকে কিন্তু লোকসভার পরে বিধানসভার পর থেকে তার সঙ্গে কিন্তু বিজেপির সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে। আর যত সম্পর্ক খারাপ হয়েছে তত কিন্তু বিজেপি আপনার দুর্নীতি, যেমন সারদা নারদা সহ বিভিন্ন রোজ ভ্যালি সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে কিন্তু তারাও কিন্তু ছেড়ে কথা বলেনি। তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা মন্ত্রীকে তারা জেল খাটিয়েছে, আপনারা জানেন। শুভেন্দু অধিকারী কোন দিকে গেল, কি করলো, এইটা কিন্তু খুব বড় ম্যাটার করে না বন্ধু। এখনও বলছি, শুভেন্দু অধিকারী একার দ্বারা একটা রাজ্য এইভাবে হতে পারে না। যেটা করতে হবে, বিশেষ করে রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে। দিদি, আপনি গতকাল দেখলাম একটি স্বাস্থ্যসাথী কার্ড পুরো রাজ্যের 9 থেকে 10 কোটি মানুষ সবার জন্য ঘোষণা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাকে সাধুবাদ জানাই, আপনাকে হাত জোর করে আপনার প্রতি ভালোবাসা এবং আপনাকে শ্রদ্ধা জানাই। খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু দিদি আপনাকে বলছি, ইতিপূর্বে যে ডিজিটাল রেশন কার্ড, এখনও কিন্তু মানুষের ঠিক মতন এই রেশন কার্ডের সমস্যায় মানুষ এখনও পর্যন্ত কিন্তু ভুগছেন। রেশন কার্ড অনেক মানুষ অ্যাপ্লাই করা সত্ত্বেও তারা কিন্তু রেশন কার্ড পাননি। অনেক ঝামেলা সমস্যা রয়েছে। এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় কথা আপনাকে বলি, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এই সমস্ত যে প্রকল্পগুলো আপনি মানবিক দিক থেকে তাকিয়ে যে প্রকল্পগুলো করেছিলেন, সেই প্রকল্পগুলো যেগুলো শহরের মধ্যে কিন্তু খুব বেশি কাটমানি খেতে পারে না নেতা নেত্রীরা, কারণ শহরের মধ্যে মানুষ সচেতন, শিক্ষিত, সোশ্যাল মিডিয়ার প্রচুর একটা প্রভাব বা মিডিয়া একেবারে আশেপাশে থাকে। কিন্তু দিদি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রাম অঞ্চলে কিন্তু জব কার্ডের টাকায় দুর্নীতি, আমফানের টাকায় দুর্নীতি, আমফানের তিরপলের দুর্নীতি, আমফানের গাছ বাঁশের দুর্নীতি, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রীতে দুর্নীতি। তারা কিন্তু ধরুন কন্যাশ্রীতে আপনি 20,000 বা 25,000 টাকা দিচ্ছেন, সেখান থেকে একটা দুর্নীতি কেমন হচ্ছে জানেন দিদি? 5,000 টাকা ও অফিসারকে দিতে হচ্ছে, বা 5,000 টাকা কোনো একটা নেতা আছে, ও বলছে আমি করিয়ে দেবো, সব করিয়ে দেবো। কিন্তু সহজ, মানে সে নিজে করতে পারে, কিন্তু অতটা সচেতন নয় গ্রামের মানুষ। করিয়ে দিয়ে 5,000 10,000 খেয়ে নিল, 25,000-এর মধ্যে 10,000 খেয়ে নিল, পেলো 15,000 টাকা। এই একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিজেপির এটা কিন্তু একটা বড় হাতিয়ার হয়েছে। আমার অনেক দর্শক বন্ধুরা বলবেন বা বলেন যে বিজেপি কি তাহলে দুর্নীতি করে না? প্রচুর দুর্নীতি আছে, প্রচুর দুর্নীতি আমরা দেখতে পাই বা আছে, সেগুলো পরে আবার আপনাদেরকে নিয়ে আলোচনা করা হবে। কিন্তু তারা তো কেন্দ্রে ক্ষমতায় আছে, তারা দুর্নীতি করুক আর যাই করুক, মানে আমি যতই ভুল করি আমার ছেলে, আমি তো নেতা, আমার ছেলেকে আমি ঠিক সাইড করে নেবো। কিন্তু তোমার ছেলে যদি একটা ছোট্ট চুরি করে, তাকে মেরে পোস্টারে বেঁধে ন্যাড়া করে মাথায় কালো রং লাগিয়ে দেবো। কিন্তু আমার ছেলেও তার থেকে বড় ডাকাতি করেছে, একটা পেনে সই করে একটা প্রমোটারের কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছে হুমকি দিয়ে। কিন্তু আমি শাস্তি পাবো না তো, কারণ আমার ছেলে তো শাস্তি পাবে না, কারণ আমার ছেলে তো নেতা। ব্যাপারটা হলো এই দিদি, আপনাকে যেটা বলছি, আপনি বিশেষ করে নজর রাখুন কিভাবে গ্রামের দিকে দুর্নীতি হচ্ছে। ছোট ছোট নেতাদের, পঞ্চায়েতের মেম্বার, এক আনা দাম নেই যাকে সমাজের কাছে। যদি মানুষ তোমাকে না ভোট দিত, মানুষ যদি তোমাকে আশীর্বাদ না করতো, মানুষ যদি তোমার জন্য দোয়া না দিত, মানুষ যদি তোমার সঙ্গে না থাকতো, তোমার এক আনা দাম নেই। তুমি একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করো। এমন প্রচুর নেতা নেত্রী আছে, যেমনটা বামফ্রন্টের আমলে আমরা দেখেছিলাম। শেষের দিকটা বামফ্রন্টের প্রচুর নিচুতলার কর্মীদের, নেতাদের ব্যবহার এত খারাপ হয়ে গেছিল, মানুষ কি বলবো, আতঙ্কিত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে মানুষ তখন একটা বিকল্প খুঁজেছিল। আর সেই বিকল্পর সময় তৃণমূল কংগ্রেসকে তারা রাজ্যে ক্ষমতায় এনেছিল। আজকে তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের নেতাকর্মীদের ব্যবহার অত্যন্ত খারাপ হচ্ছে। আজকে আমি বলছি, অনেক জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, আপনারা আমাকে জানেন, আমার নাম আকরামুল বাগানি। আমি প্রচুর ওই সচেতন হিন্দু মুসলিম সচেতনমূলক অনেক প্রোগ্রাম করে থাকি, সম্প্রীতির বার্তা দিয়ে থাকি এবং ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া এবং লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত জাতির পক্ষ নিয়ে কথা বলি এবং দেশের ভ্রাতৃত্ব রক্ষার চেষ্টা করি এবং রাজনৈতিক সচেতনমূলক বক্তব্য বিভিন্ন বিষয় দিয়ে থাকি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, মুসলিম অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বিশেষ করে
আমি বলছি বিশেষ করে, সব জায়গায় নয়, বিশেষ করে সেই সমস্ত এলাকাগুলোতে এমন হারে তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের নেতাকর্মীরা গুন্ডাগিরি করছে, এমনভাবে দাদাগিরি করছে, কথা বলতে দিচ্ছে না। তুমি রাজনীতি নিয়ে বলবে না, তুমি এই নিয়ে কেন বলবো না? আমার গণতান্ত্রিক অধিকার, আমি রাজনীতি নিয়ে কথা বলবো, আমার গণতান্ত্রিক অধিকার, আমি দেশে হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে কথা বলবো, আমার গণতান্ত্রিক অধিকার, আমি এইগুলো মানুষকে সচেতন করব, কেন বলবো না? একজন সিপিএম করে বলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, একজন তৃণমূল কংগ্রেস বলে তাকে ধরে দা দিয়ে কোপানো হচ্ছে, একজন বিজেপি করে বলে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাত্রেবেলায় হ্যারাসমেন্ট করা হচ্ছে। কেন? এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র অধিকার দিয়েছে একজন বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক, আইমিম, আব্বাস সিদ্দিকী, যতগুলো রাজনৈতিক দল আছে সব করতে পারে। সে যদি কোনো ভুল করে তাকে গিয়ে আমি ভালোভাবে বোঝাতে পারি, যদি কোনো ভুল করে ভালোভাবে বোঝাতে পারি। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এবং রাজ্যের আপামর জনগণ, রাজ্যের বাঙালি ভাই বোনেদের উদ্দেশ্যে আমি বলছি যে এখনও সময় আছে, সচেতন হন। আমরা জানি তৃণমূল বিজেপি আপনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আপনার গুজরাট, আপনার বিহার, এই যে গোবালয় বলে সেখানে কিন্তু যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মীয় সুরসুরি, বা শুধু বিজেপি নয় কিন্তু সমস্ত রাজনৈতিক দল, ওরা একবার হিন্দু সেজে যায়, একবার মুসলিম হয়ে যায়, একবার শিখ হয়ে যায়, একবার খ্রিস্টান হয়ে যায়, বুঝতে পারছেন? সমস্ত রাজনীতি দেখেছেন, রাহুল গান্ধীকে দেখেছেন তো, ভোট আসলে ফটাফট পুজো, কি বলে, একদম সেই ঠাকুর মশাই সেজে, ব্রাহ্মণ সেজে একদম ফটাফট শুধু মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে ভোটের সময়, আর এমনি সময় সিঙ্গাপুরে গিয়ে গায়ে হাওয়া লাগাচ্ছে। বিহারের ভোট হয়ে গেল, মাত্র 3 দিন কি 4 দিন ভোটের বা 2 দিন ভোটের প্রচারে এসেছিল, আর তাছাড়া গিয়ে বাইরে গিয়ে ভোট গায়ে হাওয়া লাগাচ্ছে, ভোটের প্রচারে আসেনি। সেখানে বিজেপি বেরিয়ে গেল, নীতিশ বেরিয়ে গেল, আর খুব শক্তিশালী তরুণ তুর্কি নেতা লালুর ছেলে, লালুর দল ভালো ফল করলেও সেখানে কংগ্রেস তাদেরকে সর্বনাশ করে দিল। তাহলে আপনারা বলুন যে সব রাজনৈতিক দল এই গোবালয়গুলোতে, এই সমস্ত রাজ্যে সবাই ধর্ম নিয়ে রাজনীতি, কিন্তু বাংলার পরিস্থিতিটা একটু অন্য। বাংলার মানুষ অনেকটা সতর্ক, সচেতন, শিক্ষিত। এরপরেও বলবেন তাহলে কি বিজেপি করেন? অবশ্যই করে। বিজেপি না করলে 18টা সিট বিজেপি পেল কি করে? বাংলার সংখ্যাগুরু ভাই বোনেরা প্রচুর মানুষ বিজেপি করে। এখন তো আমি এলাকাতে, গ্রাম্য এলাকা, সংখ্যাগুরু গ্রাম্য এলাকাতে গেলে কান পাতা যায় না। শহরের মানুষ অনেকটা সচেতন, তারা বোঝে যে মশার কামড় বেশি ক্ষতিকর না বাঘের কামড় বেশি ক্ষতিকর, তারা বোঝে। গায়ে পিঁপড়ে উঠলে বেশি ক্ষতি করবে না গায়ে প্যান্টের মধ্যে সাপ ঢুকে গেলে বেশি ক্ষতি করবে, শহরের মানুষ বোঝে। কিন্তু গ্রামের মানুষও বোঝে, সবাই যে বোঝে না এমনটা নয়, কিন্তু বেশিরভাগ মানুষ তাদের মাইন্ডকে ডিভাইড করে রাখা হয়েছে। তাদের বেশিরভাগ মানুষের মাইন্ড কিন্তু ডিভাইড করে রাখা হয়েছে যে মুসলমানরা দেশের শত্রু, মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে, মুসলমানরা এই করে, মিথ্যা ইতিহাস পড়ে মিথ্যাভাবে তাদের মাইন্ডকে ডিভাইড করে রাখা হয়েছে। এরপরেও আমি আপনাদেরকে বলছি, গ্রামের মানুষের সঙ্গে, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে, বিশেষ করে সংখ্যালঘুরা তো জানেন তাদের 99% ভোট বর্তমান তৃণমূল কংগ্রেস পাচ্ছে, কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাই বোনেদের, দলিত আদিবাসী ভাই বোনেদের ভোট কিন্তু বিজেপি পাচ্ছে বেশি অংশ। নালে তারা 98টা সিট পেত, এই 18টা সিট পেত না, দেশে তারা ক্ষমতায় থাকতো না, দেশের বেশিরভাগ রাজ্যে বিজেপি তাহলে ক্ষমতায় থাকতো না, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যেটা হচ্ছে আপনাদেরকে বলি, বাংলার ক্ষেত্রে বিজেপির আপনার নেতানেত্রীরা, দিলীপ ঘোষ সহ বিভিন্ন নেতানেত্রী, তারা যেটাকে বারবার করে বাংলাকে ইস্যু করছে, সেটা কিন্তু ধর্ম নিয়ে তারা খুব বেশি করছে না। তারা যেটা বিশেষ করে বাংলার ক্ষেত্রে করছে সেটা কিন্তু দুর্নীতি, সারদা, নারদা, রোজ ভ্যালি, আমফানের টাকা, তিরপলের টাকা, আপনার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা বারবার ভোট প্রচার করছে এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি। তাই আপনাদেরকে বলছি, আমাদের রাজ্যের শাসক দল এবং রাজ্যের জনগণকে আপনাদেরকে ভাববার সময় এসেছে। যদি সত্যি সত্যিই চান যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যদি সত্যি সত্যিই চান যে যারা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, যদি সত্যি সত্যিই চান যে যারা দেশের ক্ষতিকারক, যদি সত্যি সত্যি আপনি চান যে যারা ভারতবর্ষে থাকে কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে না, যারা ভারতবর্ষকে শাসন করে কিন্তু চীন আমাদের জায়গা দখল করে নেয়, সেই চীনের বিরুদ্ধে যোগ্য লড়াই এরা দিতে পারে না, যারা ভারতবর্ষে থাকে কিন্তু ভারতবর্ষকে শাসন করছে কিন্তু ভারতবর্ষের জিডিপি নিম্নগামী, তাদের কোনো পদক্ষেপ নেই, ভারতবর্ষের অর্থনৈতিক দুরবস্থা, কারা ভারতবর্ষের বেকার যুবক যুবতীদেরকে চাকরি দিতে পারবে, শিল্প আনতে পারবে, কারা ভারতবর্ষের মহিলাদের নিরাপত্তা দিতে পারবে, কারা ভারতবর্ষের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে, কোন কোন রাজনৈতিক দল ভারতবর্ষকে ভালো রাখতে পারবে, দেশকে ভালোবাসে, এমন রাজনৈতিক দলকে যদি আপনারা
সবাই ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে যদি লড়াই না করেন, তাহলে আগামী দিনে কিন্তু বিজেপিতে চলে আসবে বা চলে এসেছে, এটা কিন্তু আপনারা আটকাতে পারবেন না। আর যদি বিজেপি একবার চলে আসে, কিছু গুন্ডা মার্কা রাজনৈতিক দল তৈরি হয়েছে, রাজনৈতিক নেতা তৈরি হয়েছে, কিছু চোর চিটিংবাজ ধান্দাবাজ রাজনৈতিক নেতা তৈরি হয়েছে, কিছু মানুষের মেরে কেটে খাওয়া, অন্যায়ভাবে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো রাজনৈতিক নেতা তৈরি হয়েছে, কিছু অশিক্ষিত মূর্খ এবং আনপড় রাজনৈতিক নেতা তৈরি হয়েছে, কিছু গুন্ডা মাইন্ডের রাজনৈতিক নেতা তৈরি হয়েছে। তারা তো জব্দ হবেই, সঙ্গে রাজ্যের মানুষও কিন্তু জব্দ হবে। কারণ আমরা জানি যে আমরা শান্তি চাই, তেলের দাম কমুক, আলুর দাম কমুক, চালের দাম কমুক, গ্যাসের সিলিন্ডারের দাম কমুক, আমার ছেলে মেয়েটা যাতে অল্প খরচায় ভালো পড়াশোনা করতে পারে, আমার শিক্ষিত ছেলে মেয়েটা যাতে কোনো চাকরি বাকরি পাবে, এমন রাজনৈতিক দলকে আমরা চাই। কিন্তু আপনারা যদি চান সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে, তাহলে কিন্তু সমস্ত রকম ইগো, সমস্ত রকম আজ বামপন্থী ভাই বোনেরা বলছে তাদের মনের ইচ্ছা বা তাদের নেতা নেত্রীরা বেশিরভাগ যারা বামপন্থী কিন্তু সংখ্যাগুরু ভাই বোন, সংখ্যালঘুরা বলছে না বিজেপির থেকে তৃণমূল কিছুটা হলেও ভালো। আর সংখ্যাগুরু যারা বামপন্থী, সংখ্যাগুরু যারা কংগ্রেস, সংখ্যাগুরু যারা অন্যান্য রাজনৈতিক দল করে, তাদের মনে হয়েছে যে তৃণমূলের থেকে, বিজেপির থেকেও তৃণমূল কংগ্রেস আরও খারাপ। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের আমলে কি বাংলায় কোনো ধর্মীয় স্লোগান দিয়ে কি মারতে মেরে ফেলা হয় বলতে পারবেন? তৃণমূল কংগ্রেসের আমলে কি মারতে কোনো ধর্মীয় স্লোগান দিয়ে কি মেরে ফেলা হয় বলতে পারবেন কি? তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় কি বলা হয় যে জাতপাত নিয়ে কোনো একটা দোকানে গিয়ে বলে তুই অমুক ধর্মের মানুষ, তোকে এখানে ব্যবসা করতে, এমনটা কি আপনারা দেখতে পান না? তাহলে আপনারাই বিচার করুন বা আপনারা ভাবুন, তাহলে আপনারাই ভাবুন যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। তাহলে যারা বলেন কিনা তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস আরও বেশি ভয়ানক, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস আরও ক্ষতিকারক, তাদের উদ্দেশ্যে বলি, গ্যাসটা আপনাকেও কিন্তু 900 টাকা বা 800 টাকা দিয়ে কিনতে হয়, পেট্রোলটা কিন্তু আপনাকেও 85 টাকা দিয়ে কিনতে হয়। কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। যারা ভাবছেন ভুলের স্বর্গে আছেন যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় চলে আসে, মুসলিমদের বা সংখ্যালঘুদের বা দলিত আদিবাসীদেরকে বা মতুয়া সম্প্রদায়কে যদি মনে করেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এনআরসি সিএ করে তাদেরকে সমস্যা তৈরি করে দেওয়া হবে, তাদেরকে দেশ থেকে লাত মেরে তাড়া করা হবে, এটা আপনি ভুল ভাবছেন। কারণ এনআরসি যদি হয়, সিএএ যদি হয়, তাহলে আপনাকেও লাইনে দাঁড়াতে হবে, আপনাকেও কাগজ দেখাতে হবে, আপনাকেও 1952 বা 1972-এর আগের কাগজ দেখাতে হবে, আপনিও লাইনে দাঁড়াবেন, আমিও লাইনে দাঁড়াবো। আজকে যে গ্যাসের দাম বেশি, পেট্রোলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, আলু পেঁয়াজের দাম বেশি, আরও অন্যান্য তেল সাবানের দাম বেশি, আপনাকেও কিনতে হয়, আমাকে ওই দামে কিনতে হয়। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য বা আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য কিন্তু আমার জন্য কিন্তু কোনো ছাড় নেই, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন বন্ধুরা, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমার জন্য কিন্তু কিছু ছাড় নেই, এটা আপনারা ভুল করছেন, ভুলের স্বর্গে বাস করছেন। এই ভুলটা ছেড়ে আপনাদের কাছে অনুরোধ করব যে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। নিজেদের মধ্যে ছোটোখাটো ঝুট ঝামেলা, নিজেদের মধ্যে ছোটোখাটো অশান্তিগুলোকে মিটিয়ে নিন। আপনাদের কাছে অনুরোধ, নিজেদের মধ্যে অশান্তি ঝুট ঝামেলাগুলো মিটিয়ে নিন। আমরা ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক রাজনৈতিক দল, দেশ বিরোধী, পাকিস্তানের বন্ধু, বাংলাদেশের বন্ধু, এমন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা লড়াই করব যারা আমার দেশকে ভালোবাসে, যারা দেশের জনগণকে ভালো রাখতে চায়, যারা দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে, এমন রাজনৈতিক দলের পক্ষে আমরা দাঁড়াবো। আর শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ যেভাবে লিস্ট বড় হয়েছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের লিস্ট বা আপনার প্রকল্পের যে লিস্ট বড় হয়েছে, তেমনটা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার নেতা মন্ত্রীদের লিস্ট কিন্তু তেমন বড় হয়েছে। এই লিস্ট কমানোর চেষ্টা করুন। শুধু বিজেপি চলে আসবে, এইটা করলে ওইটা করলে বিজেপি চলে আসবে, ওইটার থেকে বিজেপি বেশি চলে আসবে। মুকুল রায় গিয়েছে, 18টা সিট পেয়েছে বিজেপি। আজকে শুভেন্দু অধিকারী যদি চলে যায়, যদি আজকে আরো এবিসি যারা আছে যদি চলে যায়, আজকে ভাবুন কতগুলো সিট বিজেপি পশ্চিমবাংলায় বিধানসভায় তারা পাবে। এটা আপনারাই প্রশ্ন করুন, আপনাদের কাছেই ছেড়ে দিলাম। বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে না করে দয়া করে দেশের মানুষের উন্নয়ন করুন। আপনারা যেভাবে দেখলাম যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলেছেন, দিয়েছে না, ভালো জিনিস, ভালো কথা, আপনি দিন, কোনো সমস্যা নেই, এতে রাজ্যের মানুষ উপকৃত হবে। এবং আপনার আমলে বিশেষ করে গ্রাম অঞ্চলের কথা বলতে পারবো না, শহরের যে চিকিৎসা ব্যবস্থা, হসপিটালগুলো অনেক উন্নতি হয়েছে। গ্রামের খবর খুব বেশি গ্রাম হসপিটাল নিয়ে বলতে পারবো না, তবে
নীল সাদা রং হয়েছে বা ট্রিটমেন্ট হয়তো কিছুটা হলেও আগের থেকে উন্নতি হয়েছে, হতে পারে। কিন্তু আমি শহর এলাকায় যেহেতু থাকি, শহরের ব্যাপারগুলো দেখেছি, এখানে ট্রিটমেন্ট অনেকটা উন্নত আগের থেকে হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার, একেবারে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এগুলো দিয়ে শুধুমাত্র আপনি যারা মাইন্ড তৈরি করে নিয়েছে যে আমি বিজেপিকে ভোট দেবো, যারা মাইন্ড তৈরি করে রেখেছে আমি সিপিএমকে ভোট দেবো, যারা মাইন্ড তৈরি করে রেখেছে যে আমি মিমকে ভোট দেবো, আসাদুদ্দিন ওয়েসিকে ভোট দেবো, যারা মাইন্ড তৈরি করে রেখেছে যে আমি আব্বাস সিদ্দিকীকে ভোট দেবো, যারা মাইন্ড তৈরি করে রেখেছে যে আমি এসইউসিআই ফরওয়ার্ড ব্লকে ভোট দেবো, তারা কিন্তু তাকেই ভোট দেবে। তাই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দল হিসেবে আপনারা পারেন সবার জন্য কাজ করতে, কিন্তু এই সমস্যাতে কিন্তু হবে না। যেটা করতে হবে, যারা আপনাদের ঘর ভাঙাচ্ছে, যেমনটা আপনারা ঘর ভাঙিয়ে কংগ্রেস থেকে তাদের বিধায়কগুলো প্রচুর বিধায়ক নিয়ে চলে এসছেন, বামফ্রন্ট থেকে অনেক নেতাকর্মীদের নিয়ে চলে এসছেন, এমনটা কিন্তু আজকে আপনার সঙ্গেও ঘটছে। এটা দুঃখ করার বা এ করার কিছু নেই। ভাবুন কিভাবে এটা আটকাবেন এবং 2021-এ কীভাবে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে, আপনার সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির জোট বা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের শক্তি, মানে লড়াই কীভাবে হবে, এটা নিয়ে আমরা ভাবি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে দেখা হবে। আপনারা ইনসাফ বাংলা দেখুন এবং আপনাদের যদি ভিডিও ভালো লাগে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে মতামত দিন। খারাপ ভাষা বলে গালিগালাজ করে ভাই বা বন্ধু, এতে কোনো ভালো হয় না। আপনি একটা গালি দিলে আমি 4টে দিতে পারি, আপনি 4টে দিলে আমি 40টা গালি দিতে পারি, কিন্তু এটা কোনো সমাধান নয়। আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আপনার যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার যদি ভালো না লাগে আপনি ভিডিও দেখবেন না, আর আপনার ভালো লাগলে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু গালিগালাজ, নোংরা কথা, এগুলো কিন্তু আপনাকে ছাড়তে হবে বন্ধুরা। এটা ভারতবর্ষ, এটা কিন্তু পাকিস্তান নয় যে এখানে ওই আতঙ্কবাদী মাইন্ডের হয়ে গালিগালাজ করবো, বোম ফেলবো, বন্দুক মারবো, জয় শ্রীরাম বলতে বলতে কাউকে মেরে দেবো, আল্লাহু আকবার বলতে বলতে কারণ মুন্ডু ছেদ করে দেবো। এটা ভারতবর্ষ। ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধান মানতে হবে, ভারতবর্ষের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের গণতন্ত্রকে মানতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে মহিলাদেরকে সম্মান করতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, ইহুদি, ফার্সি, মানে যত সম্প্রদায় আছে, বাঙালি, নন বেঙ্গলি, সবাইকে মিলে মিশে একেকার ভালোবাসা দিয়ে ভ্রাতৃত্ব দিয়ে কিন্তু থাকতে হবে। না হলে কিন্তু ভারতবর্ষে আপনার কোনো জায়গা নেই, মাথায় রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।